দৈনিক প্রথম আলো একের পর এক ইউনূস সরকারের উপদেষ্টাদের এনে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার ব্যবস্থা বোধহয় করছেন। জানি না যে কি হচ্ছে। একজন সাংবাদিক তো এরকম মন্তব্যও করে ফেলেছেন যে এগুলো আসলে সাক্ষাৎকার না, এগুলো 164-এর জবানবন্দি। যে জবানবন্দিগুলো রেকর্ড হয়ে থাকছে প্রথম আলোতে, এই রেকর্ডগুলো পরবর্তীতে ইউনূস সরকারের তাবৎ কর্মকাণ্ডকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে নিয়ে যাবে এবং 164-এর এই জবানবন্দিগুলো একটা সময় হয়তো কারো কারো কাজে লাগবে। যাই হোক, তাদের ভাষ্য তারা বলবেন, কিন্তু আমরা খুবই নির্মোহ চোখে প্রথম আলোর এই ব্যাপারটাকে সাক্ষাৎকারের ব্যাপারেই ভাবতে চাই এবং সেইভাবেই বর্ণনা করতে চাই। একদিন দুই দিন আগে আসিফ নজরুলের ইন্টারভিউ বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলো। আসিফ নজরুল সেখানে অনেক সত্য স্বীকার করে নিলেন। এবার প্রফেসর ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, যাকে মন্ত্রণালয়ে একেবারে কোণঠাসা করে রাখা হয়েছিল, তাকে কোণঠাসা করে, তাকে বাইপাস করে, এমনকি আমেরিকার সঙ্গে চুক্তিটা পর্যন্ত করা হয়েছে এবং তাকে বাদ দিয়ে নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করা হচ্ছিল, এরকম সমালোচনা আমরা শুনেছি। সেই তৌহিদ হোসেন এবার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। অনেক বিষয়ে কথা বলেছেন। আমরা স্পেসিফিক একটা ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের ভারত বিদ্বেষী রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি। আদতে সেটা ছিল মুখে, অন্তরে ছিল, কাজে ছিল অন্যটা, যেটা তৌহিদ হোসেনের এই মন্তব্যে একেবারে থলের বিড়াল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি তৌহিদ হোসেন কি তথ্য ফাঁস করে দিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর ইউনূসের ভারত বিরোধী রাজনীতির কথা। ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তিনি এবং প্রতিষ্ঠিত করেছেন। তিনি নিজে সেভেন সিস্টার্স নিয়ে বাজে কথা বলেছেন, ভারত নিয়ে বারবার তিনি বাজে কথা বলেছেন এবং সেটা অন্য দেশে সফরে গিয়ে বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই সকল বাজে কথা বলেছেন এবং তিনি তার শীর্ষ সামন্তদের দিয়ে প্রতিনিয়ত বাজে কথা বলিয়েছেন। তিনি তার শীর্ষ সামন্তদের দিয়ে কিংবা ইউরেনিয়াম বিজ্ঞানীদের পাঠিয়েছেন ওই ভারতের দূতাবাসের ইট খসিয়ে নিতে। তিনি তার শীর্ষ সামন্ত কিংবা তার চাকরিদাতাদের লেলিয়ে দিয়েছেন এরকম বলতে, সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করে দেব, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আমাদের দেশে আশ্রয় দেব, ভারতকে একেবারে ওর অবস্থা খারাপ করে দেব, বিচ্ছিন্নতাবাদীরা আমাদের দেশে অবস্থান করে ভারতের যেন সর্বনাশ করে ফেলে সেই ব্যবস্থা করব, ভারতকে টুকরো টুকরো করে দেব, এরকম বয়ান তো আমরা প্রতিনিয়ত শুনেছি এবং সেই বয়ানগুলো ডক্টর ইউনূসেরই বয়ান, তিনি তার ছাত্রদের দিয়ে বলিয়েছেন মাত্র। সেই ডক্টর ইউনূস, যিনি যাকে নিয়ে বলার চেষ্টা করা হলো অনেকবার যে একমাত্র ডক্টর ইউনূসই ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন, অথচ এই কথাটা পৃথিবীর ইতিহাসের সব থেকে ভুয়া কথা। ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলেননি। নরেন্দ্র মোদীর সঙ্গে একবার মিটিং করার জন্য তিনি এমন কোনো চেষ্টা নেই যা করেননি। আবার ইলিশ মাছ রপ্তানি করেছেন, ইলিশ উপহার দিয়েছেন, তলে তলে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আর যদি চোখে চোখ রেখে কথা বলার ব্যাপারই থাকে ভারতের সঙ্গে, তাহলে বাংলাদেশের ইতিহাসে একজনই চোখে চোখ রেখে কথা বলেছেন, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই মুক্তিযুদ্ধের পরপরই তিনি ইন্দিরা গান্ধীর চোখে চোখ রেখে বলেছিলেন যে আমার দেশে আপনার যত সৈন্য আছে সেই সৈন্য আপনি ফিরিয়ে নিন। ইন্দিরা গান্ধী এবং ভারত মুক্তিযুদ্ধে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করার পরেও বঙ্গবন্ধু ওই যে চোখে চোখ রেখে বলেছিলেন এবং সেটা বাস্তবায়ন করিয়ে ছেড়েছিলেন, ওটাই একমাত্র ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার ইতিহাস। এরপরে কোনো বাংলাদেশের কোনো শাসক ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেনি, এমনকি ওই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পর্যন্তও না। ডক্টর ইউনূস যখন ভারত বিদ্বেষী রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন, তখন তৌহিদ হোসেন কি বলছেন দেখুন। প্রথম আলো পডকাস্টে দেওয়া সাক্ষাৎকার নিয়ে ভয়েস বাংলা তারা একটা ফটোকার্ড তৈরি করেছে। সেই ফটোকার্ডটা দেখলে লিখিত আকারে দেখতে পাবেন। সেখানে বলা হচ্ছে, বিনা আমন্ত্রণে বিদেশ যাওয়ার পথে
দিল্লিতে যেতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা, অর্থাৎ সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু আমি তাকে বলেছিলাম এটা ঠিক হবে না। এখানে দুটো পয়েন্ট। বিনা আমন্ত্রণে বিদেশ যাওয়া, অর্থাৎ তিনি যে 13-14 বার বিদেশ সফর করেছেন, তার মধ্যে মাত্র জাতিসংঘ সফর ছাড়া কোনোটাই তার রাষ্ট্রীয় সফর ছিল না, এবং ম্যাক্সিমামটাই মানে তার ব্যক্তিগত সফর ছিল, এবং কোনো কোনো সফর বিনা আমন্ত্রণে ছিল। যে তথ্য হাড়ি ভেঙে দিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলছেন যে বিনা আমন্ত্রণে বিদেশ যাওয়ার পথে তিনি দিল্লিতে যাত্রা বিরতি করতে চেয়েছিলেন, তিনি দিল্লিতে নামতে চেয়েছিলেন, নেমে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু পৃথিবী কি এতই সহজ যে আপনি দিল্লিতে গেলেন, যাত্রাবিরতি করলেন, আর নরেন্দ্র মোদী সামনে এগিয়ে এসে বললেন, আয় বাবা ইউনূস, এসেছিস, তোকে আমি বুকে জড়িয়ে নিই, আয় আমার বাবা, তোকে কতদিন আদর করিনি, এভাবে নরেন্দ্র মোদী আপনাকে মানে মোলাকাত করবে আপনার সঙ্গে? এটাই তো মানে মানে কি বলবো যে কূটনীতি সম্পর্কে কতটা অজ্ঞ হলে, একটা মানুষ কূটনীতি সম্পর্কে কতটা নিরক্ষর হলে এরকম প্রস্তাব করেন পররাষ্ট্র উপদেষ্টাকে, যে তিনি অন্য একটা দেশে, তাও আবার বিনা আমন্ত্রণে যাওয়ার পথে দিল্লিতে তিনি যাত্রাবিরতি করবেন এবং সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তৌহিদ হোসেন বলেছেন যে মানে এটা ঠিক হবে না। তৌহিদ হোসেন একেবারে ঝানু কূটনীতিবিদ, প্রফেশনাল কূটনীতিবিদ, তিনি বোঝেন কূটনীতির ভাষা। এবং আপনি ভারতে যে ভারত বিদ্বেষী আপনি রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, সেই ভারতে আপনি বিনা আমন্ত্রণে যাবেন অন্য দেশে, না আপনার যাওয়ার একটা মানে অপশন আছে, আপনি ট্যুরিস্ট হিসেবেও যেতে পারেন। কিন্তু ভারতে আপনি বিনা আমন্ত্রণে গেলে আপনার সরকারের এবং আপনার নিজের ভাবমূর্তি কোন তলানিতে যাবে, কিংবা আপনাকে যারা নিয়োগ দিয়েছিল তারাই আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে, এই ভাবনাটা যদি তার মাথায় এতটুকু থাকতো তাহলে এরকম প্রস্তাব তিনি দিতেন না। দর্শক, বুঝতে পারছেন ডক্টর ইউনূসের মুখে ছিল এক, অন্তরে ছিল আর এক। তিনি মুখে বলেছেন একটা, আর ভেতরে ভেতরে ভারতের সঙ্গে মানে কি বলবো যে ভালো সম্পর্ক তৈরি করার কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এবং সেই মরিয়া হয়ে ওঠার পরে অবশেষে নরেন্দ্র মোদী সামান্য সময়ের জন্য তাকে সাক্ষাৎ দিয়েছিলেন, এবং সেই সাক্ষাতে ডক্টর ইউনূস যা চেয়েছিলেন প্রত্যেকটাই রিফিউজ করেছিলেন নরেন্দ্র মোদী। কারণ আপনি প্রকাশ্যে এসে আমাকে গালাগালি করবেন, আমার সম্পর্কে বাজে কথা বলবেন, আর আমার সঙ্গে সাক্ষাৎ হলে বলবেন যে আমি এটা চাই, ওটা চাই, এটা দিতে হবে, ওটা দিতে হবে। তাই কি হয় নাকি? এটা হয় কখনো? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।